একটি কূপ যার ভেতরে একবার কেউ তাকালে আর ফেরে না। রাজস্থানের সেই অভিশপ্ত গ্রামে 5 দশক ধরে একের পর এক মানুষ হারিয়ে যাচ্ছে, আর যারা ফেরে তারা বলে কূপের ভেতর থেকে কেউ ডেকেছিল নিজের মৃত মায়ের গলায়। আর ভারতের অন্য এক প্রান্তে উড়িষ্যার এক প্রত্যন্ত গ্রামে মৃত শিশুকে কবর না দিয়ে মায়েরা বুকে আঁকড়ে রাখে সপ্তাহের পর সপ্তাহ, আর সেই মৃত শিশু নাকি রাতে নড়ে ওঠে, কাঁদে এবং মায়ের মুখের দিকে তাকায়। আজ রাতে শুনুন সেই দুটি ঘটনা, যার একটিতে মাটির নিচ থেকে ডাক আসে আর অন্যটিতে মৃত্যুও শেষ কথা বলে না। শ্রোতা বন্ধুরা, আপনারা যারা এখন এই মুহূর্তে অশরীরীর সাথে আছেন, একটু থামুন, একটু চারপাশটা দেখুন। ঘরের কোণে যে অন্ধকারটুকু জমে আছে সেটার দিকে একটু মনোযোগ দিন, কারণ আজ শনিবার, সন্ধে ঠিক 7টা বাজে। আর সন্ধে 7টা মানেই শুধু একটা সময় নয়, সন্ধে 7টা মানে অশরীরীর ভয়ের আসর শুরু হওয়ার মুহূর্ত। এই সময়টাই সূর্য সবেমাত্র দিগন্তের নিচে হারিয়ে যায়, আকাশে কমলার আভা মিলিয়ে যেতে থাকে, আর ধীরে ধীরে নামতে থাকে সেই বিশেষ অন্ধকার, যে অন্ধকারে শুধু চোখ দিয়ে দেখা যায় না, বুকের ভেতর দিয়েও অনুভব করতে হয়। আজকের এপিসোড 111তে আমি আপনাদের নিয়ে যাচ্ছি ভারতের দুটো আলাদা জায়গায়, দুটো ঘটনা, দুটো আতঙ্ক, দুটো পৃথক পৃথিবী, কিন্তু দুটোই ঘোরতর সত্য। প্রথম ঘটনাটি রাজস্থানের এক প্রত্যন্ত গ্রামের। সেখানে একটি পাতকুয়া এসে বছরের পর বছর ধরে সেই কূপকে কেন্দ্র করে ঘটে চলেছে অবিশ্বাস্য সব ঘটনা। গ্রামের মানুষ ওই কূপের কাছে যায় না রাতে, কিন্তু যারা গেছে তারা হয় ফেরেনি, নয়তো ফিরে এসে এমন কথা বলেছে যা শুনলে যে কেউ রাতে আর একা থাকতে পারবেন না। দ্বিতীয় ঘটনাটি উড়িষ্যার এক গ্রাম থেকে। সেখানে কিছু মায়েরা তাদের মৃত শিশুকে কবর দেন না, শিশু মরে গেলেও রাখেন বুকে আঁটো করে, আর সেই মৃত শিশু রাতের বেলা নাকি কাঁদে। এই দুটি ঘটনার কথা ভাবতে ভাবতে যদি আপনার শরীরে এখনই কাঁটা দিয়ে উঠছে, তাহলে পুরো ঘটনা শুনলে কি হবে সেটা ভাবুন। ঘটনা শুরুর আগে আপনাদের কাছে একটাই ছোট্ট অনুরোধ, যারা এখনও অশরীরী পরিবারের সদস্য হননি, প্লিজ এক্ষুনি সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং পাশের বেল আইকনটি টিপে সমস্ত নোটিফিকেশন চালু করে নিন। আর যারা আগে থেকেই সাবস্ক্রাইব করে আছেন, আজকের এপিসোডে একটা লাইক দিন আর কমেন্ট বক্সে লিখুন আমি প্রস্তুত, যদি সত্যি আজকের রাতের ভয় সামলানোর সাহস থাকে। তাহলে শুরু করা যাক 111-র প্রথম ঘটনা। প্রথম ঘটনা রাজস্থানের সেই অভিশপ্ত পাতকুয়া, যেখান থেকে মৃতরা ডাকে জীবিতদের নাম ধরে। এই ঘটনাটি আমাদের পাঠিয়েছেন দেবেন্দ্র সিং চৌধুরী। দেবেন্দ্র রাজস্থানের যোধপুর শহরের বাসিন্দা। পেশায় তিনি একজন সাংবাদিক, স্থানীয় একটি হিন্দি দৈনিকে কাজ করেন। মানুষের জীবনের অনেক ঘটনা তিনি লিখেছেন, সুখের, দুঃখের, অবিশ্বাস্যের। কিন্তু গত বছর রাজস্থানের বারমেল জেলার এক প্রত্যন্ত গ্রামে রিপোর্টিং করতে গিয়ে যে ঘটনার মুখোমুখি হয়েছেন, তা তিনি কোনো কাগজে ছাপাননি, ছাপাতে পারেননি, কারণ কাগজে ছাপালে লোকে ভাববে তিনি পাগল। তাই সেই ঘটনা তিনি পাঠিয়েছেন অশরীরীর কাছে। অসংখ্য ধন্যবাদ দেবেন্দ্রকে এই অবিশ্বাস্য কিন্তু সম্পূর্ণ সত্য ঘটনা আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য। ঘটনাটি দেবেন্দ্রের ভাষায় বলছি, তিনি যেভাবে বিস্তারিত জানিয়েছেন ঠিক সেভাবেই আপনাদের সামনে তুলে ধরছি। দেবেন্দ্রের ভাষায় বলছি। ঘটনাটা শুরু হয়েছিল 2024 সালের অক্টোবর মাসে। আমার পত্রিকার সম্পাদক আমাকে বললেন, রাজস্থানের বারমেল জেলার একটা অজপাড়া গ্রাম নিয়ে একটা ফিচার করতে হবে। গ্রামটার নাম ধুলিয়ার, যোধপুর থেকে প্রায় 200 কিলোমিটার দূরে, মরুভূমির একেবারে ভেতরে। কেউ সেভাবে যায় না, সরকারি লোকও কমই পৌঁছায়। সেখানে একটা পাতকুয়া আছে, যাকে নিয়ে নানা রকম গুজব রটছে। গ্রামের মানুষ ওই কূপের কাছে যায় না রাতে, কিন্তু যারা গেছে তারা হয় ফেরেনি, নয়তো ফিরে এসে এমন কথা বলেছে যা শুনলে যে কেউ রাতে আর একা থাকতে পারবেন না। সম্পাদকের কথা শুনে আমি প্রথমে বেশি পাত্তা দিইনি। রাজস্থানে এরকম অনেক গ্রামই আছে যেখানে নানা রকম কুসংস্কার আছে, কিন্তু তিনি আর একটা কথা বললেন যা আমাকে নাড়া দিল। গত 5 বছরে সেই গ্রাম থেকে মোট 7 জন মানুষ নিখোঁজ হয়েছে। পুলিশ তদন্ত করেছে, কিছুই পায়নি। গ্রামের মানুষ বলে সবাই কূপে গিয়েছিল। কূপে গিয়েছিল মানে কূপে পড়ে গেছে।
না, গ্রামের মানুষ সেটা বলে না। তারা বলে কূপ তাদের ডেকেছিল, কূপ তাদের টেনে নিয়েছে। আমি রওনা দিলাম একা। একটা গাড়ি ভাড়া করলাম। যোধপুর থেকে বারমেরের রাস্তা চেনা, কিন্তু বারমের থেকে ধুলিয়ার গ্রাম যাওয়ার রাস্তা কাঁচা, বালিতে ভরা। বর্ষার পর মরুভূমির মাটি একটু শক্ত হয়, কিন্তু অক্টোবরেও মাঝে মধ্যে বালি উঠছে। ধুলিয়ার পৌঁছাতে পৌঁছাতে বিকেল হয়ে গেল। গ্রামটা ছোট, বড়জোর 50-60টা বাড়ি, মাটির দেওয়াল, ছাদে খড় আর টিন। রাস্তায় কিছু ছাগল, কয়েকজন বৃদ্ধ মানুষ। আমাকে দেখে কেউ কাছে এলেন না। বাইরের মানুষ বুঝে গেছেন নিজেরাই। একজন বয়স্ক মানুষ, নাম বাদল সিং, বয়স হয়তো 70-এর উপরে। তিনি একটু কথা বলতে রাজি হলেন। আমি পরিচয় দিয়ে বললাম সাংবাদিক, ফিচার করতে এসেছি। তিনি আমাকে তার ঘরে নিয়ে গেলেন, চা দিলেন। কিন্তু কূপের কথা তুলতেই তার মুখ বদলে গেল। তিনি বললেন, সাহেব, এই বিষয়ে আমরা কথা বলি না। কেন? যে বলে সে রাতে ঠিকমতো ঘুমাতে পারে না। কূপ শোনে, কূপ বোঝে কে তার কথা বলছে। আমি তখনও গুরুত্ব দিইনি। বললাম, আমি সাংবাদিক, আমি সত্যি জানতে চাই। বাদল সিং অনেকক্ষণ চুপ থাকলেন। তারপর ধীরে ধীরে বলতে শুরু করলেন, ধুলিয়ার গ্রামে ওই পাতকুয়া কত পুরনো কেউ জানে না। গ্রামের প্রবীণরা বলেন তাদের দাদার আমলেও এই কূপ ছিল। কূপটা গ্রামের একেবারে পূর্ব দিকে, মরুভূমির যেখানে শেষ হয় আর পাথুরে মাটি শুরু হয় সেই সীমানায়। কূপের চারপাশে কোনো গাছ নেই, কোনো বাড়ি নেই, শুধু কূপ। বহু বছর আগে বাদল সিং যখন ছোট ছিলেন তখন কূপে জল ছিল, গ্রামের মানুষ ব্যবহার করত। কিন্তু একটা সময় কূপের জল শুকিয়ে গেল। কিন্তু শুকিয়ে যাওয়ার পরেও কূপটা ভরাট করা হলো না। কেউ করেনি, করতে চায়নি। প্রথম ঘটনাটি ঘটেছিল প্রায় 50 বছর আগে, বাদল সিংয়ের বাবার আমলে। গ্রামে একটা মেয়ে ছিল, নাম ছিল চম্পা, বয়স 15-16। একদিন রাতে এসে বাড়ি থেকে বেরিয়ে গেল। পরদিন সকালে তাকে পাওয়া গেল কূপের পাশে, মাটিতে বসে আছে, চোখ খোলা, কিন্তু কোনো সাড়া নেই। তাকে বাড়ি নিয়ে যাওয়া হলো। জ্ঞান ফিরল, কিন্তু সে বলল যা শুনে পুরো গ্রাম কাঁপল। সে বলল রাতে সে ঘুমিয়েছিল, তারপর হঠাৎ তার মৃত মায়ের গলার আওয়াজ শুনতে পেল। চম্পার মা মারা গিয়েছিলেন 2 বছর আগে। সেই মায়ের গলায় কেউ তাকে ডাকল, চম্পা, আমি এখানে, আমি কূপে আছি, আমাকে একটু দেখতে আয়। চম্পা ঘুমের মধ্যে উঠে হেঁটে গিয়েছিল কূপের কাছে। কূপের ধারে দাঁড়িয়ে নিচে তাকিয়েছিল, এবং সেই মুহূর্তে তার মনে হয়েছিল কূপের ভেতর থেকে 2টো হাত বেরিয়ে আসছে তাকে ধরতে। সে বলতে পারেনি পরে কি হয়েছিল, শুধু বলেছিল ভোরের আলোয় হঠাৎ কেউ একটা ধাক্কা দিয়েছিল তাকে পেছন থেকে, আর সে পড়ে গিয়েছিল কূপ থেকে দূরে। সে ভাগ্যক্রমে বেঁচে গিয়েছিল। কিন্তু এরপর থেকে চম্পা আর স্বাভাবিক ছিল না। সে প্রায়ই বলতো কেউ তাকে ডাকছে। মরার আগ পর্যন্ত সেই কথা বলতো। বাদল সিং বললেন, এটা ছিল প্রথম ঘটনা, কিন্তু এরপর থেকে বারবার এই ঘটনা ঘটেছে। কূপটা যেন ধীরে ধীরে জেগে উঠেছে, আর যতবার জেগে উঠেছে ততবার কাউকে না কাউকে ডেকেছে। বিশেষত যারা নিকটজন হারিয়েছেন, স্বামী হারিয়েছেন, বাবা হারিয়েছেন, ছেলে হারিয়েছেন, তাদেরই কূপ ডাকে, মৃত মানুষটির গলায়। এই কথা শুনে আমার সাংবাদিকের মন বলল এটা হয়তো ঘুমের মধ্যে হ্যালুসিনেশন, মানসিক শোকের প্রতিক্রিয়া। কিন্তু পরের যে ঘটনাগুলোর কথা বাদল সিং বললেন, সেগুলো শুনে আমার সেই যুক্তিবাদী মন ধীরে ধীরে কোণঠাসা হয়ে গেল। 10 বছর আগে গ্রামের একজন যুবক, নাম ছিল রামলাল, সে এক রাতে কূপের কাছে গিয়েছিল। তার স্ত্রী সম্প্রতি মারা গিয়েছিলেন সন্তান জন্ম দিতে গিয়ে। রামলাল রাতে ঘুম থেকে উঠে বলেছিল স্ত্রীর গলায় কেউ ডাকছে। পরদিন সকালে রামলালকে আর পাওয়া যায়নি, শুধু তার চপ্পল পাওয়া গিয়েছিল কূপের পাশে। পুলিশ এসেছিল, কূপে রশি নামিয়ে দেখেছিল কূপ প্রায় 25-30 ফুট গভীর, কিন্তু কূপের তলায় রামলাল নেই, কূপে কেউ নেই। কোথায় গেল রামলাল? 5 বছর আগে আরেকটি ঘটনা ঘটল। গ্রামের বাইরে থেকে একজন তরুণ এসেছিল জমির বিষয়ে আইনি কাজে। সে ধুলিয়ারে 2 রাত ছিল। দ্বিতীয় রাতে সে নিখোঁজ হয়ে গেল। পরদিন তাকে পাওয়া গেল কূপের কাছে, কিন্তু সে জীবিত। তবে সে এমন অবস্থায় ছিল যে কথা বলতে পারছিল না, শুধু একটাই কথা বারবার বলছিল হিন্দিতে, নিচে ডাকছে, নিচে আলো আছে। সেই তরুণ পরে শহরে ফিরে গেছে।
কিন্তু তার পরিবার জানায় সে আর কখনো স্বাভাবিক হয়নি। সে প্রায়ই রাতে উঠে বসে, বলে কেউ তাকে ডাকছে। আমি সব শুনে বললাম, আচ্ছা আমি কি একটু কূপটা দেখতে যেতে পারি? বাদল সিং থমকে গেলেন। দিনে দেখতে পারেন, কিন্তু কাছে যাবেন না, আর রাতে যাবেন না কোনো মতেই। আমি বললাম ঠিক আছে, দিনেই যাব। পরদিন সকালে উঠে আমি বেরোলাম কূপ দেখতে। বাদল সিং আমার সাথে আসতে রাজি হলেন না। তিনি বললেন তিনি বহু বছর ধরে কূপের দিকে যাননি। গ্রামের একটা ছেলে, বয়স হয়তো 14, সে আমাকে পথ দেখিয়ে নিয়ে গেল, কিন্তু কূপের কাছে যেতে রাজি হলো না। সে এক জায়গায় দাঁড়িয়ে বলল, ওই দিকে, ওই গাছটার পেছনে, আর সেখানেই দাঁড়িয়ে রইল। আমি এগিয়ে গেলাম, কূপটা দেখলাম। পুরনো পাথরে তৈরি, গোলমুখ, ব্যাস হয়তো 4 ফুট। চারপাশে পাথরের বেড়া, কিন্তু সেটা অনেকটাই ভেঙে গেছে। কূপের মুখের ওপর কোনো ঢাকনা নেই। আমি কাছে গেলাম, ভেতরে উকি দিলাম। প্রথমে মনে হলো সাধারণ একটা কূপ, শুকনো কালো গভীরতা। কিন্তু তারপর একটা ব্যাপার লক্ষ্য করলাম। কূপের ভেতর থেকে একটা গন্ধ আসছে। মাটির গন্ধ নয়, জলের গন্ধও নয়, একটা অদ্ভুত গন্ধ। ভেজা, পুরনো, যেন কোনো পচে যাওয়া জিনিসের গন্ধ নয়, কিন্তু একটা ভারী বদ্ধ বাতাসের গন্ধ। আর সেই গন্ধে মিশে আছে যেন ফুলের গন্ধ, পুরনো ফুল, শুকিয়ে যাওয়া ফুলের গন্ধ। অন্ত্যেষ্টিক্রিয়ায় যে ফুল দেওয়া হয় তেমন। আমি মোবাইলের টর্চ জ্বাললাম, নিচে আলো ফেললাম। কূপটা গভীর, নিচে কিছু দেখা যাচ্ছিল না। কিন্তু কূপের দেওয়ালে 2 পাশে অনেক নিচ পর্যন্ত কিছু একটা আঁকা আছে। হাতের ছাপ, ছোট বড় নানা আকারের হাতের ছাপ, যেন অনেক অনেক মানুষ কূপের ভেতরের দেওয়ালে হাত দিয়ে গেছে। হাতের ছাপগুলো এত নিচে যে সেখানে পৌঁছানো সম্ভব নয় বাইরে থেকে। তার মানে ছাপগুলো দিয়েছে ভেতর থেকে। আমি সরে এলাম, মোবাইল বন্ধ করলাম। তখনই একটা শব্দ হলো কূপের ভেতর থেকে, খুব আস্তে, খুব স্পষ্ট, একটা ফিসফিসানি। আমার নাম ধরে ডাকলো, দেবেন্দ্র। কিন্তু এই গ্রামে আমার নাম জানে শুধু বাদল সিং, আর সে তো এখানে নেই। আমি ছুটে সরে এলাম, পেছনে তাকাইনি। ওই ছেলেটার কাছে পৌঁছে থামলাম। ছেলেটা আমার মুখ দেখেই বলল, শুনেছেন? আমি কিছু বললাম না। ছেলেটা বলল, কূপ নাম ধরে ডাকে। সেই মুহূর্ত থেকে আমার বুকে একটা ভার চাপলো, যা পরের কয়েক ঘন্টা গেল না। আমি বাদল সিংয়ের কাছে ফিরলাম, তাকে বললাম যা শুনেছিলাম। তিনি শুনে থাকলেন চুপ করে। তারপর বললেন, আপনি ভাগ্যবান, দিনের বেলা গেছেন তাই শুধু ডেকেছে, রাতে গেলে আর ফিরতে পারতেন না। কিন্তু আমার নাম জানলো কিভাবে? বাদল সিং বললেন, কূপ জানে। কিভাবে জানে আমরা বলতে পারবো না, কিন্তু জানে। আমি সেদিন আর ধুলিয়ারে রাত কাটাইনি। বিকেল হওয়ার আগেই রওনা হলাম ফেরার পথে। কিন্তু ঘটনা সেখানেই শেষ হলো না। সেই রাতে বারমেরের একটা হোটেলে আমি থেকেছিলাম। রাত প্রায় 12টার দিকে ঘুম ভেঙে গেল। কারণটা বুঝতে পারলাম না প্রথমে, তারপর বুঝলাম হোটেলের ঘরে একটা গন্ধ, সেই একই গন্ধ, ভেজা মাটি আর পুরনো ফুলের গন্ধ, কূপের গন্ধ। আমি উঠে বসলাম, ঘরের আলো জ্বাললাম। কিছুই নেই ঘরে, কিন্তু গন্ধটা আসছেই। আর তারপর আবার সেই ফিসফিসানি, দেবেন্দ্র, ফিরে আসো। আমি সেই রাতে আর ঘুমোইনি। পরদিন যোধপুর ফিরে গিয়ে আমি খোঁজ খবর শুরু করলাম। ধুলিয়ার গ্রামের ইতিহাস জানার চেষ্টা করলাম। পুরনো কাগজপত্র, জেলা প্রশাসনের রেকর্ড। যা পেলাম তা আমাকে নতুনভাবে কাঁপিয়ে দিল। প্রায় 100 বছর আগে ধুলিয়ারে একটা বড় দুর্ভিক্ষ হয়েছিল। সেই দুর্ভিক্ষে গ্রামের অনেক মানুষ মারা গিয়েছিল। যাদের কবর দেওয়ার সামর্থ্য ছিল না, তাদের কোথায় রাখা হয়েছিল তার রেকর্ড নেই। কিন্তু কিছু পুরনো দলিলে উল্লেখ আছে, গ্রামের পূর্ব দিকে বাউলি অর্থাৎ পাতককুয়ায় সেই সময় অনেক কিছু ফেলা হয়েছিল। মৃতদেহ, দুর্ভিক্ষে মারা যাওয়া মানুষদের মৃতদেহ। ওই কূপে 100 বছর আগে অনেক মানুষকে ফেলা হয়েছিল। এই তথ্যটা পেয়ে আমি একজন ইতিহাসবিদের সাথে কথা বললাম। তিনি বললেন, এরকম কূপ রাজস্থানে আরও কিছু আছে যেখানে দুর্ভিক্ষ বা মহামারীর সময় লাশ ফেলা হয়েছিল। এই জায়গাগুলোকে স্থানীয়রা অপবিত্র মনে করে, কিন্তু ইতিহাসবিদ যেটা বললেন না সেটা আমাকে বলতে হবে।
কূপের ভেতর থেকে নাম ধরে ডাকার কোনো যৌক্তিক ব্যাখ্যা নেই। সেই রাতের গন্ধের কোনো ব্যাখ্যা নেই। 7 জন মানুষ হারিয়ে গেছে ওই কূপকে কেন্দ্র করে, কিন্তু কূপের ভেতরে কাউকে পাওয়া যায়নি। এই ঘটনার রিপোর্ট আমি কাগজে ছাপাইনি, কিন্তু যা দেখেছি, যা শুনেছি, তা কখনো ভুলব না। আরেকটা কথা বলি, যোধপুর ফেরার পর থেকে প্রায় 2 সপ্তাহ ধরে আমি প্রতি রাতে স্বপ্নে দেখছিলাম সেই কূপটা, আর স্বপ্নে কূপের ধারে দাঁড়িয়ে আমার বাবা, যিনি 4 বছর আগে মারা গেছেন, তিনি আমাকে হাত ছানি দিচ্ছেন, বলছেন, নেমে আয়, নিচে অনেক শান্তি। আমি সেই 2 সপ্তাহ ঘুমের মধ্যে কয়েকবার বিছানা থেকে উঠে দরজার দিকে হাঁটতে শুরু করেছিলাম। আমার স্ত্রী দেখতে পেয়ে জাগিয়ে দিয়েছিলেন। তারপর একজন পণ্ডিতের কাছে গেলাম। তিনি কিছু পূজা করলেন, মন্ত্র পড়লেন। ধীরে ধীরে স্বপ্নটা কমে গেল। কিন্তু আজও যখন রাতে একা থাকি, মনে হয় কোথাও থেকে ফিসফিসানি আসছে, মনে হয় কেউ নাম ধরে ডাকছে। ধুলিয়ার গ্রামের সেই পাতক কুয়া আজও আছে। এখনো গ্রামের মানুষ রাতে সেদিকে যায় না। এখনো মাঝে মাঝে কেউ না কেউ অস্বাভাবিক আচরণ করে, কূপের দিকে টানা অনুভব করে। আর কূপের ভেতরের দেওয়ালে সেই হাতের ছাপগুলো, সেগুলো কি 100 বছর আগে মরে যাওয়া মানুষদের ছাপ, নাকি সেই 7 নিখোঁজের, নাকি এর বাইরে আরও কারো? কেউ জানে না। ধুলিয়ার গ্রামে রাতে কূপের কাছ থেকে যদি কখনো কেউ আপনার নাম ধরে ডাকে, আপনি যাই করুন, ঘুরে তাকাবেন না। ফিসফিসানি শুনলে কান দেবেন না। কারণ যে ডাকছে সে হয়তো বহু বছর আগেই মরে গেছে, কিন্তু সে ভোলেনি, সে অপেক্ষা করছে। এই ছিল আজকের প্রথম ঘটনা। সন্ধ্যা 7টা এবং রাত 9টা মানেই অশরীরীর ভয়ের আসর। এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়। ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনারা কি ধরনের ঘটনা শুনতে চান সেটাও কমেন্টে জানাতে পারেন। আর মনে রাখবেন, অশরীরী কখনো কালো জাদু, অন্ধবিশ্বাস ও কুসংস্কারকে প্রমোট করে না। অশরীরীর সকল ঘটনা আপনি বিশ্বাস করবেন কি করবেন না সেটা একান্তই আপনার নিজের ব্যাপার, তবে বিনোদন হিসেবে নেওয়াই হবে বুদ্ধিমানের কাজ। এবার প্রস্তুত হন দ্বিতীয় ঘটনার জন্য। এবার আমরা যাচ্ছি ভারতের উড়িষ্যায়। সেখানে এক প্রত্যন্ত গ্রামে ঘটে চলেছে এমন এক ঘটনা যা শুনলে আপনি ভাববেন, এটা কি সত্যিই সম্ভব? একটি মৃত শিশু কি সত্যি রাতে কাঁদতে পারে? দ্বিতীয় ঘটনা, উড়িষ্যার সেই ভয়ঙ্কর রাত যেখানে মৃত্যুর পরেও থামেনি শিশুর কান্না। এই ঘটনাটি আমাদের পাঠিয়েছেন সুপ্রিয়া মহাপাত্র। সুপ্রিয়া উড়িষ্যার ভুবনেশ্বরের বাসিন্দা। পেশায় তিনি একজন নার্স, একটি সরকারি হাসপাতালে কাজ করেন। 4 বছর ধরে একটি প্রত্যন্ত এলাকায় গ্রামীণ স্বাস্থ্যসেবার কাজে যুক্ত ছিলেন। সেই সময় তিনি উড়িষ্যার কেওঝর জেলার একটি গ্রামে যান, যেখানে যা দেখেছেন, যা শুনেছেন, তার জন্য তিনি আজও থেরাপি নিচ্ছেন। অসংখ্য ধন্যবাদ সুপ্রিয়াকে এই এতটা কঠিন ঘটনা আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য। ঘটনাটি সুপ্রিয়ার ভাষায় বলছি। তিনি যেভাবে সব বিস্তারিত জানিয়েছেন, ঠিক সেভাবেই আপনাদের সামনে তুলে ধরছি। সুপ্রিয়ার ভাষায় বলছি, আমি উড়িষ্যার একটি সরকারি স্বাস্থ্যকেন্দ্রে নার্স হিসেবে কাজ করছিলাম। 2023 সালের শেষের দিকে আমাকে পাঠানো হয়েছিল কেওঝর জেলার দূরের একটি গ্রামে। গ্রামের নাম হারিপুর, পাহাড়ের কোলে, জঙ্গলের মধ্যে। কেওঝর শহর থেকে প্রায় 60 কিলোমিটার দূরে। একটি মোবাইল হেলথ টিমের সাথে আমি গিয়েছিলাম। আমাদের কাজ ছিল গ্রামীণ মায়েদের স্বাস্থ্য পরীক্ষা করা, শিশুদের টিকা দেওয়া, প্রসূতি মায়েদের পরামর্শ দেওয়া। আমাদের টিমে ছিলাম আমি, আরেকজন নার্স কৌশল্যা এবং একজন ডাক্তার, ডক্টর অনিমেষ পানিগ্রাহী। হারিপুর পৌঁছতে পৌঁছতে বিকেল হয়ে গেল। গ্রামের একটা পুরনো পঞ্চায়েত ভবনে আমাদের থাকার ব্যবস্থা হলো। পরদিন থেকে কাজ শুরু হবে। সেই প্রথম রাতেই একটা অদ্ভুত ঘটনা ঘটল। রাত তখন প্রায় 10টা। আমি বিছানায় শুতে যাচ্ছিলাম। হঠাৎ বাইরে থেকে একটা শব্দ শুনলাম, শিশুর কান্নার শব্দ। খুব ক্ষীণ কিন্তু স্পষ্ট। আমি প্রথমে পাত্তা দিলাম না। গ্রামে শিশু আছে, কাঁদতেই পারে, কিন্তু শব্দটা থামছিল না। একটানা কান্না, কিন্তু অদ্ভুত, একটু যেন কৃত্রিম, যেন সঠিক সুরে নেই। কৌশল্যা এসে বলল, তুমিও শুনছ? আমি বললাম, হ্যাঁ। কিন্তু এত রাতে এই গ্রামে
এই জায়গার কাছে শিশু থাকার কথা নয়। আমরা পঞ্চায়েত ভবনে আছি, কাছে কোনো বাড়িঘর নেই। আমরা দুজন বাইরে বেরোলাম। পঞ্চায়েত ভবনের সামনে একটা মাঠ, তার পেছনে জঙ্গল। রাতের জঙ্গল থেকে কান্নার শব্দ আসছে। আমরা ঢুকলাম না জঙ্গলে। ডক্টর অনিমেষকে ডাকলাম। তিনি বললেন কোনো প্রাণীর শব্দ হয়তো, কিন্তু তার মুখও একটু অস্বস্তির ছিল। সেই রাতে কান্নার শব্দ সারা রাত থামল না। থামল না মানে একটা না, থামছে, তারপর আবার শুরু হচ্ছে, রাত 3টে পর্যন্ত। পরদিন সকালে গ্রামের মানুষের সাথে কাজ শুরু করলাম। আস্তে আস্তে মানুষ আসতে লাগলো পঞ্চায়েত ভবনে। মায়েরা শিশু নিয়ে আসছেন, আমরা পরীক্ষা করছি। একটা বিষয় লক্ষ্য করলাম, অনেক মা এসেছেন, কিন্তু কিছু মায়ের কোলে যে শিশু আছে তাদের দেখে আমার ভেতরে একটা অস্বস্তি জাগল। শিশুগুলো নড়ছে না, একটুও না। মা কোলে নিয়ে আসছেন, কিন্তু শিশুর হাত পা নিথর, চোখ বন্ধ। আমি প্রথম শিশুটির কাছে গেলাম। পরীক্ষা করতে গিয়ে বুঝলাম শিশুটি ঠান্ডা, শরীরের তাপমাত্রা নেই। আমি সঙ্গে সঙ্গে ডক্টর অনিমেষকে ডাকলাম। তিনি পরীক্ষা করে আমার দিকে তাকালেন। তার চোখে বিস্ময় আর উদ্বেগ। শিশুটি জীবিত নেই। আমি মাকে জিজ্ঞেস করলাম, বাচ্চাটা কেমন আছে? মা ওড়িয়া ভাষায় বললেন কিছু। আমাদের সাথে একজন স্থানীয় দোভাষী ছিল, সে অনুবাদ করল। মা বললেন, ভালোই আছে, একটু অসুস্থ ছিল, কিন্তু শিশুটি বেঁচে নেই। আমি দোভাষীর সাহায্যে আস্তে করে জিজ্ঞেস করলাম, বাচ্চাটা কখন থেকে এরকম? মা একটু চুপ থাকলেন, তারপর বললেন, 5 দিন। 5 দিন, 5 দিন ধরে শিশুটি এরকম। ডক্টর অনিমেষ ওই মাকে বোঝানোর চেষ্টা করলেন। মা রাজি হলেন না, বলতে থাকলেন, ও ঘুমোচ্ছে, ও ভালো হয়ে যাবে। তখন আমরা বুঝলাম না ব্যাপারটা কতটা গভীর। পরে জানলাম, দোভাষী ছেলেটা পরে আমাদের জানালো, এই গ্রামে, আসলে এই পুরো উপজাতি অঞ্চলে একটা বিশেষ বিশ্বাস আছে। এখানকার মানুষ, বিশেষত কিছু পরিবারে মনে করেন শিশু মারা গেলে তাকে সঙ্গে সঙ্গে কবর দেওয়া উচিত নয়, কারণ তারা বিশ্বাস করেন শিশুর আত্মা 3 থেকে 7 দিন শরীরের কাছে ঘুরে বেড়ায়। এই সময় যদি মা শিশুকে কাছে রাখেন তাহলে আত্মা ফিরে আসতে পারে। এটা তাদের বিশ্বাস। কিন্তু সেই বিশ্বাসের বাইরে যা আমরা পরের দিনগুলোয় দেখলাম তা কোনো বিশ্বাসের ব্যাখ্যায় পড়ে না। দ্বিতীয় দিনে আরও 3 জন মা এলেন একই রকম শিশু নিয়ে। একজনের শিশু মারা গেছে 2 দিন আগে, একজনের 4 দিন, একজনের 7 দিন। সবাই শিশুকে কোলে নিয়ে পঞ্চায়েত ভবনে এসেছেন, যেন শিশু বেঁচে আছে। ডক্টর অনিমেষ অত্যন্ত উদ্বিগ্ন হয়ে পড়লেন। এটা স্বাস্থ্যগত দিক থেকে বিপজ্জনক। মৃতদেহ কোলে নিয়ে ঘোরা সংক্রমণের ঝুঁকি। তিনি গ্রামের মাতব্বরের সাথে কথা বলার চেষ্টা করলেন। মাতব্বর বললেন, এটা আমাদের নিয়ম, আমরা এভাবেই করি। ডক্টর বোঝাতে চাইলেন, মাতব্বর নরম হলেন না। সেই রাতে আবার সেই কান্না, তবে এবার একটু আলাদা। সেই কান্না জঙ্গল থেকে আসছিল না, আসছিল গ্রাম থেকে, একটা বাড়ি থেকে। ডক্টর অনিমেষ বললেন, চলুন দেখি। 3 জন একসাথে সেই বাড়ির দিকে গেলাম। দোভাষীকেও সাথে নিলাম। বাড়িটা গ্রামের মাঝখানে, মাটির বাড়ি, একটা আলো জ্বলছে ভেতরে, দরজা খোলা। আমরা ভেতরে ঢুকলাম। ঘরে একজন মহিলা, বয়স হয়তো 25-26, মাটিতে বসে আছেন, কোলে শিশু। মহিলা শিশুকে দোল দিচ্ছেন আর কিছু একটা গান গাইছেন, খুব আস্তে। ডক্টর অনিমেষ এগিয়ে গেলেন, শিশুর দিকে তাকালেন, তারপর হঠাৎ থমকে গেলেন। আমিও দেখলাম শিশুর বুক উঠছে নামছে। মৃত শিশু, কিন্তু বুক উঠছে নামছে। ডক্টর অনিমেষ কাছে গেলেন, স্টেথোস্কোপ বের করলেন, পরীক্ষা করলেন। তিনি উঠে দাঁড়ালেন, আমাদের দিকে তাকালেন। তার মুখে এমন একটা ভাব যা আমি আগে কখনো দেখিনি একজন অভিজ্ঞ ডাক্তারের। বিভ্রান্তি, আতঙ্ক এবং এক ধরনের না বিশ্বাস করার লড়াই। তিনি ফিসফিস করে বললেন, হার্টবিট আছে, খুব ক্ষীণ, কিন্তু আছে। আমি বললাম, কিন্তু কাল এই শিশুটাকেই দেখেছিলাম, তখন তো। তিনি থামালেন আমাকে। আমি জানি। সেই রাতে 3 জন দীর্ঘক্ষণ কথা বললাম। কি ব্যাখ্যা হতে পারে? কোমা, কিন্তু কোমায় বুক ওঠানামা করে,
কিন্তু সেটা এত ধীর হওয়া সম্ভব নয় যে বাইরে থেকে মনে হবে মৃত। শরীরের তাপমাত্রা শূন্যের কাছাকাছি হওয়া সেটাও কোনো চিকিৎসা বিজ্ঞানের ব্যাখ্যায় পড়ে না। পরদিন সকালে আমরা ওই মহিলার সাথে আরও বিস্তারিত কথা বললাম। তার নাম সোনামণি। শিশুটির নাম রাখা হয়েছিল ধীরু। ধীরু 7 দিন জন্মানোর 6 ঘন্টার মধ্যে মারা গিয়েছিল। খুব দুর্বল ছিল, শ্বাস নিতে পারছিল না। কিন্তু সোনামণি তাকে কবর দেননি, কোলে নিয়ে রেখেছেন। সোনামণি বললেন, তৃতীয় রাতে শিশুটা কেঁদেছিল। আমরা প্রায় বিশ্বাস করতে পারলাম না, কিন্তু তার প্রতিবেশীরাও এসে বলল তারা শুনেছে সেই রাতে ধীরু কেঁদেছিল। এরপর আবার শান্ত হয়ে গেছে। আমি সোনামণিকে জিজ্ঞেস করলাম, ও কি নড়েছে? সোনামণি একটু ইতস্তত করে বললেন, হ্যাঁ, মাঝে মাঝে হাত নাড়ে। কখন? রাতে। আমি ডক্টর অনিমেষকে নিয়ে সোনামণির বাড়িতে একটা রাত কাটানোর সিদ্ধান্ত নিলাম। সোনামণি রাজি হলেন। সেই রাত আমার জীবনের সবচেয়ে ভয়ানক রাত। রাত 8টায় সোনামণির ঘরে বসলাম আমরা। ডক্টর অনিমেষ শিশুটিকে ক্রমাগত পর্যবেক্ষণ করছিলেন। আমি নোট রাখছিলাম। কৌশল্যা বাইরে অপেক্ষা করছিল। রাত 10টা পর্যন্ত কিছুই ঘটল না। শিশুটি নিথর। রাত 11টার পর ঘরের মধ্যে তাপমাত্রা হঠাৎ কমে গেল। আমরা দুজনেই অনুভব করলাম ঘরে কোনো জানালা খোলা ছিল না, বাইরে বাতাসও তেমন ছিল না, কিন্তু ঘরটা হঠাৎ হিম ঠান্ডা হয়ে গেল। সোনামণি কিছু বললেন না, তিনি যেন অপেক্ষা করছিলেন। তারপর শিশুটি নড়ে উঠল। আমি দেখলাম, ডক্টর অনিমেষও দেখলেন, শিশুটির ডান হাতের আঙুলগুলো একটু মুড়ে গেল, তারপর আবার শিথিল হলো। ডক্টর অনিমেষ দ্রুত এগিয়ে গেলেন। তারপর শিশুটির মুখ খুলল এবং একটা শব্দ বেরোলো। সেই শব্দটাকে কান্না বলবো কিনা জানি না। কান্নার মতো, কিন্তু একটু আলাদা, যেন অনেক দূর থেকে আসছে, যেন কোনো ছোট জায়গার মধ্য দিয়ে বেরোচ্ছে শব্দটা। ক্ষীণ কিন্তু স্পষ্ট। আমার সারা শরীরে কাঁটা দিয়ে উঠল। সোনামণি শিশুকে বুকে চেপে ধরলেন। ডক্টর অনিমেষের হাত কাঁপছিল। তিনি স্টেথোস্কোপ দিয়ে পরীক্ষা করলেন। আবার হার্টবিট পেলেন, এইবার আগের চেয়ে একটু বেশি স্পষ্ট। এটা কিভাবে সম্ভব? মৃত শিশুর হার্টবিট, মৃত শিশুর নড়াচড়া, মৃত শিশুর কান্না। আমরা সারা রাত সেখানে থাকলাম। মাঝরাতের পর আর কিছু ঘটল না। ভোরের দিকে শিশুটি আবার নিথর হয়ে গেল। পরদিন সকালে ডক্টর অনিমেষ আমাকে একা নিয়ে বললেন, আমার মেডিকেল কেরিয়ারে এরকম কিছু আমি কখনো দেখিনি, এর কোনো ব্যাখ্যা আমার জানা নেই। আমি বললাম, তাহলে এটা কি? তিনি উত্তর দিলেন না, কিন্তু তার মুখের ভাব বলল তিনিও জানেন না। এই ঘটনার পর আমি সিদ্ধান্ত নিলাম আরও অনুসন্ধান করব। গ্রামের মাতব্বর, বয়স্ক মানুষ, তাদের সাথে কথা বললাম। অনেকটা বোঝালাম যে আমি এটা বাইরে বলবো না, কিন্তু জানতে চাই। ধীরে ধীরে যা বেরিয়ে এলো, এই গ্রামে এবং এই এলাকার আরও কিছু গ্রামে একটি বিশেষ বিশ্বাস আছে, যা বহু প্রজন্ম ধরে চলে আসছে। তারা বিশ্বাস করেন, যখন কোনো শিশু জন্মের পরপরই মারা যায়, তখন সেই শিশুর আত্মা সম্পূর্ণভাবে শরীর ছাড়তে পারে না। কারণ শিশু এই দুনিয়াটা দেখেনি, মায়ের আদর পুরোটা পায়নি, তাই তার আত্মা আটকে থাকে। মা যদি সেই শিশুকে কাছে রাখেন, ভালোবাসেন, গান গেয়ে ঘুম পাড়ান, তাহলে কিছু ক্ষেত্রে শিশু ফিরে আসে, আত্মা আবার শরীরে প্রবেশ করে। এটা তাদের বিশ্বাস। কিন্তু এই বিশ্বাসের পাশাপাশি এমন কিছু ঘটনার কথা বলল গ্রামের মানুষ, যা বিশ্বাসের বাইরে। বছর 15 পরে এক মায়ের শিশু মারা গিয়েছিল। মা তাকে কাছে রেখেছিলেন, 7 দিন ধরে রেখেছিলেন। 7ম রাতে শিশু কেঁদে উঠেছিল এবং সেই কান্না থামেনি। শিশুটি 7ম রাতের পর থেকে কাঁদতে শুরু করেছিল এবং কাঁদতেই থাকত। দিনের বেলা নিথর, রাতের বেলা কান্না। 11তম রাতে মা শিশুকে ঘুম পাড়াতে গিয়ে দেখলেন শিশুর চোখ খুলে গেছে। দুটো চোখ সরাসরি তাকিয়ে আছে মায়ের দিকে, কিন্তু সেই চোখে আলো নেই, কোনো উজ্জ্বল্য নেই, সাদা সাদা। মা আতঙ্কে চিৎকার দিয়েছিলেন। সেই রাতেই শিশুটিকে কবর দেওয়া হয়েছিল, কিন্তু সেই মা সারা জীবন ভুলতে পারেননি সেই চোখ দুটো। আরেকটি ঘটনা বলল একজন বৃদ্ধ মানুষ, নাম করিম সাহু। 30 বছর আগে তার নিজের গ্রামে এক মা তার শিশুকে 10 দিন ধরে কোলে রেখেছিলেন। 10ম রাতে সেই শিশু শুধু চোখ খোলেনি, শিশু কথা বলেছিল। শিশু,
1 মাসও বাঁচেনি যে শিশু, সে কথা বলেছিল ওড়িয়া ভাষায়, পরিষ্কার উচ্চারণে। সে বলেছিল, মা, আমি যেতে চাই না। মা কেঁদে ফেলেছিলেন। পরের মুহূর্তে শিশু আবার নিথর, চিরতরে। করিম সাহু বললেন, এই ঘটনার পর থেকে গ্রামে একটা নিয়ম হয়েছে, শিশুকে 7 দিনের বেশি রাখা যাবে না, কারণ 7 দিনের বেশি রাখলে কি ঘটবে কেউ বলতে পারে না, এবং যা ঘটতে পারে তার জন্য কেউ প্রস্তুত নয়। আমি এইসব শুনে ভুবনেশ্বরে ফেরার পরেও রাতের পর রাত ঘুমাতে পারিনি। ওই ছোট্ট মুখটা, ওই নড়া হাতটা বারবার মনে আসতো। কিন্তু একটা ঘটনা আছে যেটা এখনো আমাকে সবচেয়ে বেশি কষ্ট দেয়। আমরা ফেরার দিন সকালে সোনামণির বাড়িতে গেলাম শেষবারের মতো। সোনামণিকে বোঝাতে চাইলাম শিশুটিকে কবর দিতে। তিনি আবারও রাজি হলেন না। আমি শেষবার শিশুটির দিকে তাকালাম এবং শিশুটি আমার দিকে তাকালো। সেই এক পলকের জন্য দুটো চোখ খুলে গিয়েছিল এবং সেই চোখে আলো ছিল না, কিন্তু একটা দৃষ্টি ছিল সরাসরি আমার দিকে। আমি কতটা সত্যিকার ছিল সেটা নিয়ে এখনো আমি নিশ্চিত নই। হয়তো আমার ক্লান্ত মন দেখেছিল, হয়তো আলোর ভুল, কিন্তু সেই মুহূর্তে আমার মনে হয়েছিল শিশুটি আমাকে বলছে, তুমি আমাকে নিয়ে যেতে চাইছো, কিন্তু আমি আমার মায়ের কাছে থাকতে চাই। আমরা ফিরে এলাম। সোনামণির পরে কি হয়েছে আমি জানি না, জানার সাহস হয়নি। কিন্তু হারিপুর গ্রামে কিয়নঝড়ের পাহাড়ের কোলে এখনো কিছু মায়েরা তাদের মৃত শিশুকে কোলে নিয়ে থাকেন, রাতে গান গেয়ে ঘুম পাড়ানোর চেষ্টা করেন, আর মাঝে মাঝে রাতের অন্ধকারে শিশুর কান্নার শব্দ ভেসে আসে। মৃত্যু কি শেষ কথা, নাকি মায়ের ভালোবাসার কাছে মৃত্যুও থামে? এই প্রশ্নের উত্তর আমার কাছে নেই, কিন্তু হারিপুর গ্রামে রাতের বেলা যে কান্না ভেসে আসে সেটা এখনো আমার কানে বাজে। শ্রোতা বন্ধুরা, আজকের 111-র দ্বিতীয় এবং শেষ ঘটনা। আজকের দুটো ঘটনা আমাদের দুটো আলাদা ভয়ের মুখোমুখি করে দিল। রাজস্থানের সেই পাতকুয়া যেখান থেকে মৃতরা জীবিতদের নাম ধরে ডাকে, আর উড়িষ্যার সেই গ্রাম যেখানে মৃত্যুর পরেও থামেনি ভালোবাসা, থামেনি কান্না। এই দুটো ঘটনাই আমাদের মনে করিয়ে দেয় এই পৃথিবীতে এমন কিছু আছে যার ব্যাখ্যা বিজ্ঞানের ভাষায় দেওয়া যায় না, যুক্তির ছকে ফেলা যায় না। আর হয়তো সেটাই সবচেয়ে বড় আতঙ্ক, যা বোঝা যায় না কিন্তু অনুভব করা যায়। আপনাদের কাছে অনুরোধ, আপনার জীবনে যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে যা আপনি কাউকে বলতে পারেননি, যা আপনি ভুলতে পারছেন না, আমাদের পাঠান। আমাদের ইমেল অশরীরীofficial@gmail.com। আপনার পরিচয় গোপন রাখার প্রতিশ্রুতি দিচ্ছি। আজকের এপিসোড কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। লাইক দিন, শেয়ার করুন প্রিয়জনদের সাথে। যারা এখনও সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন অন করে রাখুন। মনে রাখবেন, সন্ধে 7টা আর রাত 9টা মানেই অশরীরীর ভয়ের আসর। এই আসর থেকে বেরোনোর পথ নেই। যতক্ষণ অন্ধকার থাকবে ততক্ষণ ঘটনা চলবে, যতক্ষণ অজানা থাকবে ততক্ষণ অশরীরী থাকবে। আগামী নতুন এপিসোডে নতুন ভয়ঙ্কর সত্য ঘটনা নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন, নিরাপদ থাকুন। রাতে একা বাইরে যাবেন না, কূপের কাছে গেলে নিচে উকি দেবেন না। আর যদি রাতে মৃত কোনো প্রিয় মানুষের গলায় কেউ ডাকে, চোখ বন্ধ করুন, সাড়া দেবেন না, কারণ যে ডাকছে সে বাড়ি ফিরতে চায়, আর আপনার সাথে গেলে আর ফেরা হবে না। আল্লাহ হাফেজ।